অন্তর্বর্তী সরকারের সময় দেশে 5 বছর মেয়াদী স্বাস্থ্য খাত কর্মসূচি ও এর অপারেশনাল পরিকল্পনা বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা সংগ্রহ কার্যক্রম ব্যাহত হয়। এর ফলে প্রথমে হামের টিকার সংকট দেখা দেওয়ার পর এখন দেশব্যাপী জলাতঙ্কের টিকার সংকট দেখা দিয়েছে। কেন এই সংকট এবং এর থেকে উত্তরণের উপায় কি, সে বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ। ডক্টর বেনজির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি শুরুতে একটু জানতে চাচ্ছি, আমরা আসলে যে ইপিআই কার্যক্রম, এটা নিয়ে বাংলাদেশের একটি খুব প্রশংসা রয়েছে বিশ্বব্যাপী। তো সেই বিষয়টা আমরা একটু দেখলাম যে একটু ছেদ পড়েছে, এবং সম্প্রতি হামের টিকা নিয়ে, হামের কিট নিয়ে আপনি হয়তো বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, এবং আপনি যেহেতু এই খাতেরই, আপনি জানেন। তো এই সংকটটি আসলে কোথায় তৈরি হলো? এটা তৈরি হয়েছে আসলে ওটি গুলো যখন বন্ধ করার সিদ্ধান্ত হয় এবং এর বিকল্প কোনো ব্যবস্থা তৈরি না হয়, কোনো এক্সিট প্ল্যান তৈরি না করা হয়, তখন যেটা দাঁড়িয়েছে যে এই টিকাগুলো সংগ্রহ করা যায়নি। টিকা প্রদানের জন্য যে নানা ধরনের অর্থ বরাদ্দ লাগে সেগুলো করা যায়নি, এবং তার ফলে আমাদের সফল এই ইপিআই কর্মসূচি বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি এটা ব্যাহত হয়। এবং যে বাচ্চারা এই টিকার মাধ্যমে গত 30-40 বছর ধরে নানা রোগের বিরুদ্ধে সুরক্ষিত ছিল, সেই সুরক্ষাটা তাদের সরে যায়। এবং এদের মধ্যে একটা রোগ, হাম, যেটা অত্যন্ত সংক্রামক, সেই রোগটা বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমাদের অসংখ্য বাচ্চা আক্রান্ত হচ্ছে। অনেক ইতিমধ্যে তাদের প্রাণও হারিয়েছে। এটা আসলে এক ধরনের বিপর্যয়। এই টিকার সময় মতো না দেবার ফলে যে এই হামের মহামারী দেখা দিয়েছে, তা আমাদের স্বাস্থ্যের, বিশেষ করে জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটা চরম বিপর্যয় বলে বলা যায়। ইপিআই এর এই টিকাগুলো বাংলাদেশ আসলে মূলত কিভাবে সংগ্রহ করত? এই টিকাগুলো কয়েকভাবে সংগ্রহ করা হতো। মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গাভি, তাদের সহযোগিতায় নানাভাবে এই টিকাগুলো সংগ্রহ করা হয়ে থাকে। কোনো কোনো সময় টিকা আমাদের কর্মসূচি সরাসরি ক্রয় করে, কোনো সময় তারা ইউনিসেফের মাধ্যমে সংগ্রহ করে, কোনো কোনো সময় গাভি তাদের এই টিকাগুলো দিয়ে থাকে। এই 2-3 ভাবে টিকাগুলো সংগ্রহ করা হয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ তো আসলে, সরকার তো আসলে এগুলো কিনে আনে নাকি তাদের পক্ষ থেকে এটি পাওয়া যায়? এটা নানা সময় নানা কিছু ঘটে, এক একটা টিকার বেলা এক এক রকম ঘটে। কোনো কোনো সময় এটা বরাদ্দ পাওয়া যায় বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে, আর কোনো কোনো সময় সরকার এটা ক্রয় করে। দুটো পদ্ধতিই বিরাজ করে। কোনো কোনো সময় কো-ফাইন্যান্সিং ও হয়, যে কিছু অংশ সরকার প্রদান করে, কিছু অংশ এই উন্নয়ন সহযোগী যেগুলো আছে আমাদের, বিশেষ করে গাভি, এটা সরকারকে সাপোর্ট দিত, ইউনিসেফ সরকারকে সাপোর্ট দিত, কোনো কোনো টিকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাপোর্ট দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় আসলে সংকটটা তৈরি হয়েছে কোথায়, বা ব্যর্থতা? সংকটটা তৈরি হয়েছে আসলে অন্তর্বর্তীকালীন সরকার জাংশনে ছিল, অর্থাৎ পূর্ববর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের আগে যারা ছিল, আওয়ামী লীগ সরকার, তাদের সময় আসলে ওপি নিয়ে কিছু আলোচনা চলছিল, এবং ওপি ভবিষ্যতে আর চলবে না, এইরকম একটা সিদ্ধান্ত সেই সময়ই হয়েছিল। এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার এসে 2024 সালে, তখন দাঁড়ায় যে ওপিটা বন্ধ হবে কিভাবে। এইটা নিয়ে নানা কালক্ষেপণ হতে থাকে এবং সিদ্ধান্তহীনতায় ভোগে সরকার, যে কখনো তারা ভাবে কোনো প্রজেক্টের মাধ্যমে এই কাজগুলো চালানো হবে, আবার সেই প্রজেক্টটা তৈরি হচ্ছিল না, সময় ক্ষেপণ হচ্ছিল, এবং এখানে সিদ্ধান্তহীনতাও ছিল, এবং পাশাপাশি নানা যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো কাজ না করায়, অর্থাৎ আমলাতান্ত্রিক যে জটিলতা যেগুলোকে আমরা বলি, নানাখানে সময় ক্ষেপণ, সেগুলো মিলিয়ে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। আমি একটু আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে বর্তমানে তো সরকার আবার হামের টিকা দান কর্মসূচি আবার শুরু করেছে, এবং যদিও এর মধ্যে আসলে অনেকগুলো প্রাণ আসলে চলে গেছে। তো এখন আসলে আপনি এই কার্যক্রমটিকে কিভাবে দেখছেন? সেটি কি আবার স্বাভাবিক পর্যায়ে এসেছে? সেটা এখনো বলা যাবে না যে স্বাভাবিক পর্যায়ে এসেছে। এটা বলতে হবে যে আমাদের হামের প্রকোপটা কমে আসে কিনা বা একদম থেমে যাচ্ছে কিনা। হামের প্রকোপ যদি যখন একদম থেমে যাবে, তখন আমরা বলতে পারবো যে হামের বিরুদ্ধে যে এখন টিকাটার ব্যবস্থা করা হয়েছে, সেইটা যে হার্ড ইমিউনিটি ডেভেলপ করার জন্য বা গণ প্রতিরোধ অর্জন করার জন্য যে হারে টিকা দেওয়ার কথা, সেই হারে টিকা দেওয়া হয়েছে। সরকার যদিও ঘোষণা করছে ইতিমধ্যেই তারা 90% বা তার উপরে টিকা দিয়েছে, বা কখনো কখনো 100% টিকা দিয়েছে। এইটা হলো রিপোর্টেড কাভারেজ, অর্থাৎ বিভিন্ন যে টিকার সঙ্গে যারা যুক্ত
তারা যে রিপোর্ট দিয়েছে সেটার উপর ভিত্তি করে এই কাভারেজটা। এটাকে আসল কাভারেজ বলা কঠিন। আসল কাভারেজ বলা যাবে তখন যখন সার্ভে করে সারা দেশ জুড়ে পাওয়া যাবে যে 95% উপরে বাচ্চাকে টিকা সত্যিই দেয়া হয়েছে, এবং তা যদি দেয়া হয় তাহলে এই হামের প্রকোপটা কমে আসবে এবং এটা নিয়ন্ত্রণে আসবে। তো যতক্ষণ নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ আমরা বলতে পারছি না এই টিকা সফলভাবে দেয়া হয়েছে। হাম থেকে যদি উত্তরণ আমাদের ঘটাতে হয় সেক্ষেত্রে আসলে এখন টিকাদান কর্মসূচি তো চলছে, কিন্তু আমরা কিটের একটা সংকটের কথা শুনছি, সে বিষয়টা যদি একটু বলেন। কিটের সমস্যাটা অনেক যে বড় তা না, আসলে হামের মহামারী হয়ে গেছে। এটা এখন সুপ্রতিষ্ঠিত যে বাংলাদেশে এখন হামের মহামারী চলছে। সুতরাং এখন যাদের হামের মতো লক্ষণ আছে তারা সবাই হামের রোগী। সেটা পরীক্ষা করা হোক আর না হোক তাতে কিছু যায় আসে না। সুতরাং হামের কিটের যে অভাব, সেইটা হামের এই মহামারী মোকাবেলায় খুব বড় একটা অন্তরায় নয়। বরঞ্চ এখন যেটা দরকার সেটা হলো হামের যে রোগীগুলো আছে তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা দেয়া, এবং তার জন্য জাতীয় নির্দেশিকা তৈরি করা, ডাক্তার নার্সদের প্রশিক্ষণ দেয়া, এবং নানা ধরনের যেগুলো ওষুধপত্রাদি এবং যন্ত্রপাতি দরকার সেগুলো উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ এবং বিশেষায়িত হাসপাতালগুলোতে তার ব্যবস্থা রাখা। এটা রেখে এই রোগীদের আইসোলেশনে রেখে তাদের চিকিৎসা দিয়ে একদিকে তাদের জীবন রক্ষা করা এবং তাদের থেকে যেন এই রোগটা অন্যদের মধ্যে না ছড়ায় সেই ব্যবস্থা করা। একটা কথা আমাদের মনে রাখতে হবে, ইদানিং আমরা বয়স্কদের মধ্যেও হাম পাচ্ছি, কিন্তু আমরা হামের টিকা দিচ্ছি 6-5 বছর পর্যন্ত, 59 মাস পর্যন্ত। তো বড়দের আমরা টিকা দিচ্ছি না, এবং বড়দের কারো কারো এই হামের বিরুদ্ধে যে প্রতিরোধ সেটা কম থাকতে পারে, যে কারণে তাদেরও হচ্ছে। সুতরাং এটাও একটা অংশ এই হামের মহামারীর। সেটার দিকেও আমাদের মাথায় রাখতে হবে যে বড়দের মাধ্যমে এটা আবার ছড়িয়ে পড়ে কিনা, সেইটাও একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা তো দেখি হামের পরে যে জলাতঙ্কের যে টিকা সেটারও একটা সংকট রয়েছে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? জলাতঙ্কের টিকা সংকটটা আরো জটিল। জলাতঙ্ক নির্মূলের জন্য বাংলাদেশ 2টা পদ্ধতিতে আগায়। একটা হলো যে মানুষকে টিকা দিয়ে তাদের জলাতঙ্ক না হওয়াটা প্রতিরোধ করা, আর দ্বিতীয়ত কুকুরকে টিকা দিয়ে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জন। আমি যখন পরিচালক ছিলাম 2011 সালে, তখন আমরা এই দুটো টিকাই পাশাপাশি চালু করি, এবং তারপরে ধীরে ধীরে এটা একটা জাতীয় কর্মসূচিতে পরিণত হয়, এবং একদিকে মানুষকে টিকা দেয়া, অন্যদিকে কুকুরকে 3 রাউন্ড টিকা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সকল কুকুর, প্রায় 16-17 লক্ষ কুকুর আছে, সেই কুকুরের 70% বা তারও বেশি কুকুরকে 3 রাউন্ড টিকা দিয়ে জলাতঙ্কের নির্মূল লক্ষ্যমাত্রা অর্জন। এটা লক্ষ্যমাত্রা ছিল যে 30 সালের মধ্যে আমরা এটা অর্জন করব। তো এখন যেটা দাঁড়িয়েছে, একদিকে মানুষের টিকার ঘাটতি পড়েছে, অন্যদিকে কুকুরের টিকাদান একদম বন্ধ হয়ে গেছে। তার ফলে জলাতঙ্ক নির্মূল আর আদৌ সম্ভব না, এবং এই কুকুরের টিকাদানটা অত্যন্ত জটিল একটা পদ্ধতি। এটা বাংলাদেশ বিশ্বের অন্যতম একটা দেশ যারা সফলভাবে এই টিকা কার্যক্রমটা চালাচ্ছিল। এখানে অনেক কিছু জড়িত আছে। একদিকে টিকা, যেটা অনেক দাম, অন্যদিকে টিকা দেওয়ার জন্য লোক লাগে, যেমন কুকুর ধরার জন্য লোক, টিকা দেয়ার লোক, এগুলো সুপারভিশন মনিটরিং করা তাদের লোক। এই লোকগুলো তৈরি হয়েছিল গত 2011 সাল থেকে এই 2022-23 সাল পর্যন্ত, এবং বাংলাদেশে খুব দুর্দান্ত একটা কর্মসূচি ছিল। কিন্তু সেই লোকগুলো আর নেই, তাদের বেতন দেওয়া হয়নি, তাদের চাকরি আর নেই। সুতরাং সেই লোকগুলোকে আমরা হারিয়েছি। কুকুরের টিকা কেনার টাকা নেই, এবং এই কর্মসূচিটা পরিত্যাগ করা হয়েছে। তার মানে আমরা হয়তোবা দীর্ঘদিনের জন্য এই জলাতঙ্ক নির্মূলের যে আশা জেগেছিল সেখান থেকে আমরা সরে আসলাম, আমরা আশাহত হলাম এই জলাতঙ্কের বিরুদ্ধে নির্মূল লক্ষ্যমাত্রা অর্জনে। এখন এই সংকট থেকে উত্তরণের উপায় কি? সংকট থেকে উত্তরণের উপায় হলো যে এটাকে রিভিউ করা দরকার। একটা রিভিউ টিম হওয়া উচিত। কি হতো আগে,
এবং সেখানে কোথায় কোথায় ঘাটতি হয়েছে সেটা দূর করার জন্য কি করতে হবে, কিভাবে যেতে হবে, এগুলো একটা রিভিউ কমিটি করে তাদের মাধ্যমে এইটা একটা পেপার তৈরি হওয়া দরকার, পজিশন পেপার, অবস্থান পত্র একটা তৈরি করা দরকার। সেই তৈরি করে অনতিবিলম্বে আবারও এই কুকুরকে টিকা দেওয়া উচিত এবং পাশাপাশি মানুষকে কামড় দিলে যাতে মানুষকেও কুকুরের এই টিকা, জলাতঙ্কের বিরুদ্ধে টিকাটা দেওয়া যায় সে ব্যাপারেও যথেষ্ট বরাদ্দ এবং সেই কর্মসূচিটা যেন ধরে রাখা যায়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।